এই তোতা, আজকে আলুর দাম কত রে? বেশি না দাদা, প্রতি কেজি মাত্র 20 টাকা। এত কম? আমাকে 10 কেজি দে তো। দাদা, এতগুলো আলু কিনে কি করবে? বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? না রে, কোনো অনুষ্ঠান নেই। আসলে 1 মাসের জন্য শহরে যাব তো, তাই তোর বৌদিকে 1 মাসের বাজার করে দিচ্ছি। ও আচ্ছা, দাঁড়াও আলু মেপে দিচ্ছি। ব্যাগটা তো অনেক ভারী, আমি নিয়ে যেতে পারবো না। দেখি আশেপাশে কোনো রিক্সা অটো পাই কিনা। এই বলে কালু এদিক ওদিক তাকাতে থাকে। তখনই তার চোখ পড়ে ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা টুনির দিকে। এই টুনি, এদিকে আয় তো, তোর ঠেলা গাড়ি নিয়ে। হ্যাঁ দাদা, বলো। এই ব্যাগটা আমার বাড়িতে নিয়ে যাওয়া কত টাকা নিবি? দাদা, সবাই যত নেয় আমাকে তত দিলেই হবে। বেশ, তুলে নে ব্যাগটা আর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। টুনি কালুর কথা মতো ব্যাগটা ঠেলা গাড়িতে তুলে নেয় আর কালুর বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই টুনি কালুর বাড়িতে এসে পৌঁছায়। এই নে তোর ভাড়া 200 টাকা। আচ্ছা ঠিক আছে দাদা। আজকের প্রথম আয়, টাকা পেয়ে মনটা ভালো হয়ে গেল। রোজ রোজ এমন ভাবে আয় হলে আমার মেয়ের চিকিৎসার টাকা খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে। যাই যাই, অন্য ভাড়া খুঁজি। এসব বলে টুনি সামনের দিকে চলতে থাকে। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। আজ অনেক টাকা আয় হয়েছে। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কি ব্যাপার রে, আজ তোকে অনেক খুশি দেখাচ্ছে। তা এত খুশির কারণ কি? কিছু না ইগল দাদা, পথ ছাড়ো, বাড়িতে যাব আমি। এত সহজে তো পথ ছাড়ছি না টুনি। আমি শুনেছি তুই আজ অনেক টাকা আয় করেছিস। দে, এবার সেখান থেকে অর্ধেক টাকা আমায় দে। এত কষ্ট করে আয় করে তোমাকে কেন দিব শুনি? এতই যখন তোমার টাকার দরকার, তাহলে নিজে কাজ করো না কেন শুনি? টুনি, এই বনের সবচেয়ে শক্তিশালী পাখি আমি, আর তুই কিনা আমার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস তো কম নয়। দে টাকা, নয়তো তোর মেয়ের ক্ষতি করব আমি, আর তোকেও বন থেকে তাড়িয়ে দিব। না না দাদা, এমনটা করো না। আমার উপর একটু দয়া করো দাদা। আমার মেয়েটা অসুস্থ, ওর অপারেশনের জন্য অনেক টাকা দরকার, আর তাই আমি কষ্ট করে টাকা জোগাড় করছি। তুমি দয়া করে আমার কাছ থেকে টাকা নিও না। আমার কোনো দয়া মায়া নেই, টাকা দে, নয়তো আমি যা বলেছি তাই করব। টুনি আর কিছু না বলে বাধ্য হয়ে ঈগলকে তার অর্ধেক আয়ের টাকা দিয়ে দেয় আর মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ রে মা, আমি এসেছি। এখন শরীর কেমন রে মা তোর? আমার কিছু ভালো লাগে না মা। আমার কবে অপারেশন হবে? আর আমি কবে সবার মতো মুক্ত আকাশে উঠতে পারবো? বলো না মা, বলো না। পারবি রে মা, পারবি। এই যে মাটির ব্যাংকে তোর জন্য টাকা জমাচ্ছি। এই ব্যাংকটা ভর্তি হলেই সব টাকা দিয়ে তোর চিকিৎসা করাবো, আর তারপরে তুই সবার মতো উঠতে পারবি, খেলতে পারবি। তাই জন্য হয় মা, আমার না বড্ড ক্ষুধা লেগেছে। আমাকে কিছু খেতে দাও না মা। হ্যাঁ রে মা, একটু অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। টনি, শুনলাম তোর মেয়ে নাকি অনেক অসুস্থ, অপারেশন করাতে হবে। তা অপারেশনের এত টাকা কোথায় পাবি? দিদি, কাজ করে মাটির ব্যাংকে টাকা জমাচ্ছি, আর কিছুদিন গেলে মাটির ব্যাংকটা ভর্তি হবে। সেই টাকা দিয়ে টুকির চিকিৎসা করাবো। টনি, তোকে দেখলেই বোঝা যায় একটা সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে। আমি আশীর্বাদ করি তোর মেয়ে সুস্থ হয়ে যাক। টনি ময়ূরী এভাবেই গল্প করতে থাকে, আর ওদের সমস্ত কথা কিছুটা দূর থেকে ঈগল শুনতে পায়। মাটির ব্যাংক, ওই মাটির ব্যাংকটা তো চুরি করতেই হবে। ঈগল ওখান থেকে চলে যায়। এদিকে টুনি বনে সারাদিন কাজ করে বাড়িতে ফিরে আসে, আর এসে দেখে টুকি কাঁদছে। মা টুকি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তোর কষ্ট হচ্ছে নাকি মা? বল আমাকে। মা, ঈগল, ঈগল। কি করেছে ঈগল?
বল মা, বল আমাকে। মা, ঈগল আমাদের মাটির ব্যাংকটা নিয়ে গিয়েছে। বজ্জাত ঈগল রোজ রোজ আমার কাছ থেকে টাকা নিয়েও আমার মাটির ব্যাংকের উপর নজর দিয়েছে। তুই থাক, আমি এক্ষুনি ঈগলের কাছে যাচ্ছি। ঈগল দাদা, ঈগল দাদা, দয়া করে মাটির ব্যাংকটা ফেরত দাও। ওটা আমার আর আমার মেয়ের স্বপ্ন। ওটা তুমি ফেরত দাও ঈগল দাদা, ফেরত দাও। আমি জানি তা কখনো ফেরত দেয় না। ভাগ এখান থেকে, ভাগ বলছি। তুমি অন্যায়ভাবে আমার টাকা ভোগ করতে চাচ্ছ। তোমার কখনো ভালো হবে না। তুমি একদিন না একদিন কঠোর শাস্তি ভোগ করবে। দিল না রে মা, মাটির ব্যাংকটা ফেরত দিল না। কত অনুরোধ করলাম, তবুও দিল না। তবে আমি আবারও টাকা রোজগার করব। তোকে আমি সুস্থ করবই করব রে মা। বিধাতা, তুমি আমাদের সাহায্য করো। টনি টুকি কাঁদতেই থাকে। এই মা টুনি অনেক কষ্ট সহ্য করেছে। আর না, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমি করব একে সাহায্য। টুনি, আমি আসছি। ওরে মারে, আর হাঁটতে পাচ্ছি না রে, কেউ আমাকে একটু সাহায্য করো। পা ব্যথা হচ্ছে। বৃদ্ধা একটা গাছের নিচে বসে এভাবে আর্তনাদ করতে থাকে। ঠিক তখনই ওখানে টুনি চলে আসে। আর টুনি বৃদ্ধাকে বলে, এ কি বুড়িমা, এভাবে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মারে, আমি অনেক দূর হেঁটে এসেছি, আরো অনেক দূর যেতে হবে, কিন্তু আমি আর হাঁটতে পারছি না রে মা। কিভাবে যে পৌঁছাবো তা ভেবেই কান্না পাচ্ছে। কেঁদো না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার ঠেলা গাড়িতে উঠে বসো। তুমি যেখানে যাবে আমি পৌঁছে দিব। সত্যি বলছিস রে মা? বৃদ্ধা টুনির ঠেলা গাড়িতে উঠে বসে। আর কিছুক্ষণের মধ্যেই টুনি বৃদ্ধাকে নিয়ে বৃদ্ধার গন্তব্যে চলে আসে। মারে, আমাকে তো পৌঁছে দিলি, এবার তোকে কি দেই বলতো? আমার কাছে তো তোকে দেওয়ার মতো কিছুই নেই। তবে শোন, তোকে একটা ঠিকানা বলতে পারবো। ঠিকানা? কিসের ঠিকানা বুড়িমা? শোন, এখান থেকে সোজা পূর্ব দিকে গেলে তুই তিনটা বাঁশের বাড়ি দেখতে পারবি। আর 3 বাঁশের বাড়িতে প্রবেশ করলেই তোর ভাগ্য বদলে যাবে। আর দেরি করিস না রে মা, যা বাঁশের বাড়িতে যা। এত করে যখন বলছো, বেশ, আমি যাচ্ছি। তবে তুমি সাবধানে থেকো। এরপর টুনি বৃদ্ধার কাছে বিদায় নিয়ে বৃদ্ধার বলা সেই ঠিকানার দিকে চলতে থাকে। আর অবশেষে টুনি সেই 3 বাঁশের বাড়ির সামনে চলে আসে। আরে, বুড়িমা তো ঠিকই বলেছিল, এই সেই 3 বাঁশের বাড়ি। যাই তো, ভিতরে ঢুকে দেখি তো কি আছে। টুনি 3 বাঁশের বাড়িতে প্রবেশ করে আর দেখতে পায় 3 বাঁশের বাড়ি সোনার মোহর দিয়ে ভর্তি। এসব দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। বুড়িমা তো বলেছিল এখানে আসলে আমার ভাগ্য পরিবর্তন হবে। আজকের পর সত্যি আমার ভাগ্য পরিবর্তন হবে। এখান থেকে কিছু সোনার মোহর নিয়ে যাই। যেই কথা সেই কাজ। টুনি 3 বাঁশের বাড়ি থেকে সামান্য কিছু সোনার মুদ্রা নিয়ে বাড়ির দিকে চলে আসে। ঠিক তখনই ওর সামনে ঈগল চলে আসে। আরে টুনি, বনের পূর্ব দিক থেকে এগুলো কি নিয়ে আসলি? তোমাকে আমি বলতে বাধ্য নই ঈগল দাদা। তুই বলতে বাধ্য নোস, কিন্তু আমি যে দেখবই ওই থলেতে কি আছে। দে দেখি, থলেটা দে। ঈগল টুনির কাছ থেকে থলেটা কেড়ে নেয় আর সোনার মুদ্রা দেখে বলে, স্বর্ণ মুদ্রা? হায় হায়, এতগুলো স্বর্ণ মুদ্রা আমি কখনো দেখিনি। আজ থেকে এগুলো আমার। না দাদা, এগুলো আমার শেষ ভরসা। এগুলো নিও না, আমাকে দাও। এগুলো আমি 3 পাশের বাড়ি থেকে এনেছি। তোমার যদি সোনার মুদ্রা লাগে তুমি সেখান থেকে নিয়ে এসো, তবু আমারগুলো আমাকে ফেরত দাও। হা 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 হা। তুই যতই বল, এগুলো আমি দিব না। হা 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 হা। ঈগল আর টুনির এইসব দৃশ্য পরি ওপর থেকে দেখে ফেলে। বজ্জাত ঈগল, তুই খুব বার বেড়েছিস। দাঁড়া, আমি আসছি তোকে শাস্তি দিতে।
এসব বলে পরি সাথে সাথে সেখানে চলে আসে। এই দুষ্টু ঈগল, টুনির মুদ্রা টুনিকে ফেরত দে। তুই কে রে? টুনির হয়ে চামচাগিরি করতে এসেছিস? আমি পরি, আর কারো চামচাগিরি করতে আসিনি, বরং আমি অন্যায়ের শাস্তি দিতে এসেছি। তুই এতদিন টুনিকে অনেক জ্বালিয়েছিস, এবার দেখ আমি তোর সাথে কি করি। পরে জাদু করে ঈগলকে একটা খরগোশ বানিয়ে দেয়। এ কি করলে আমাকে? আমাকে ঠিক করো, আমি আগের মতো হতে চাই। টুনি বোন, বাঁচা, আমাকে ক্ষমা করে দে, আমি আর এমন অন্যায় করব না। তোমার মতো অপরাধীর ক্ষমা নেই, ভোগ করো শাস্তি। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। পরি, তুমি তো সবকিছুই পারো, আমার হয়ে দয়া করে একটা কাজ করে দিবে? কি কাজ টুনি? বলো, অবশ্যই করে দেব। আমাকে একটা বৃদ্ধা মা সোনার মোহরের সন্ধান দিয়ে সাহায্য করেছে, তুমি তাকে আমার হয়ে একটা ধন্যবাদ জানাবে। আরে, তোমাকে তো বলাই হয়নি, আসলে ওই বৃদ্ধাটাই আমি ছিলাম। তোমার মন পরীক্ষা করার জন্য আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, আর তুমি আমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। পরি, তুমি বৃদ্ধা মা ছিলে? ধন্যবাদ পরি, অসংখ্য ধন্যবাদ তোমায়। ধন্যবাদ জানাতে হবে না টুনি, যাও বাড়িতে যাও, এবার আমি আসি। পরি বিদায় নিয়ে চলে যায়। আর টুনি সোনার মুদ্রার সাহায্যে টুকির চিকিৎসা করায়। টুকি ভালো হয়ে যায়, আর মা মেয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়, আর খারাপ কাজের ফল সব সময়ই খারাপ হয়। টুনিরা যে বনটিতে থাকতো, সেখানে কোনো বাজার ঘাট না থাকায় তাদের সব সামগ্রী নদী পার হয়ে অন্য বাজার থেকে আনতে হতো। আর বনের ছানারাও নদী পার হয়ে স্কুলে যাওয়া আসা করত। আর কালু একাই সেই নদীর মাঝি হওয়ায় বনের পাখিদের থেকে সবসময় বেশি পারিশ্রমিক দাবি করত। কালু দাদা, আমি ওপারে যাব, বুঝলে? আজ একটু কম টাকা চেয়েও, কেমন? না না, ওসব হবে না। ওপারে যেতে হলে আমাকে 60 টাকা দিতে হবে, না হলে আমি তোকে ওপারে নিয়ে যেতে পারবো না। কি বলছো কি? গতকালই তো 40 টাকা করে নিলে, আজ আবার 60 টাকা? হ্যাঁ, এখন বল ওপারে যাবি কি না? না যে কি উপায় আছে বলো? আর তুমি দিন দিন তোমার পারিশ্রমিক এত বাড়াচ্ছ যে কি বলবো। চলো এখন, তাড়াতাড়ি আমাকে নিয়ে ওপারে চলো। আমাকে টাকা দাও, আমি স্কুলে যাব। আমার কাছে তো টাকা নেই, তোকে স্কুলে যেতে হবে না, ঘরে যা, আমি কোনো টাকা দিতে পারবো না। এ কি, মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ও স্কুলে না গেলে কি করবে ও? আর বলো না, রোজ রোজ এভাবে টাকা দিয়ে নদী পার হতে ইচ্ছে করে না। এতটুকু নদী পার হতে 60 টাকা নিয়েছে। জানো, আমার মেয়ে স্কুলে গেলে আরো 60 টাকা যাবে। কি, 60 টাকা? তোমার পারিশ্রমিক যা সামান্য, এতে করে তো নদী পারাপারে সব টাকা শেষ হয়ে যাবে। মা টুকি, তোকে আজ স্কুলে যেতে হবে না। এরপর টুকি ঘরে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ একদিন বনে অতিবৃষ্টি শুরু হয়। আর অতিবৃষ্টির কারণে নদী নালা খাল বিল সব পানিতে ভরে যায়। কি যে মজা খেতে এই ইলিশ খিচুড়ি! সামান্য মাঝি হয়ে এত কিছু করতে পারছি, এটা তো ভাগ্যের ব্যাপার, কি বলো কাকুলি? তুমি ঠিক বলেছো কালু, তুমি যদি সুযোগের সদ্ব্যবহার না করতে, তাহলে আমরা এত ধনী হতে পারতামই না। আমি ভাবছি যে এখন আরো বেশি করে পারিশ্রমিক নিব, কারণ নদীর পানি অনেক বেড়ে গেছে, আর বনের পাখিরা কোনো উপায় না পেয়ে যা চাইবো তাই দিবে। একে বনপ্রধান, আপনি নদীর ধারে কি করছেন? আপনার কি কিছু লাগবে? বলুন, যদি লাগে তাহলে আমরা এনে দিচ্ছি। হ্যাঁ বলুন বনপ্রধান, আপনাকে শুধু শুধু নদী পার হয়ে যেতে হবে না। না না, আমার কিছু লাগবে না, আমি তো শুধু একটু হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু অতিবৃষ্টির কারণে তো নদীতে অনেক পানি হয়েছে, এভাবে তো বনের পাখিদের যাতায়াতের অনেক সমস্যা হবে। এ কথা বলতে না বলতেই সেখানে টোনাটুনি চলে আসে, আর বনপ্রধানকে কালুর অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার কথা বলে দেয়। কি, কালু এভাবে আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে? হ্যাঁ বনপ্রধান, আর এখন তো নদীর পানি অনেক বেড়ে গেছে, এখন ওই কালু আমাদের থেকে আরো বেশি টাকা চাইবে। না না, এভাবে চলতে দেয়া যাবে না, আমাদের নদী পারাপারের জন্য অন্য একটা উপায় বের করতে হবে। আচ্ছা বনপ্রধান, আমরা
যদি আমাদের বনের শুকনো খড়ি দিয়ে ওই নদীতে একটা সেতু বানাই তাহলে কেমন হয়? এতে করে আমরা সবাই সেই সেতু ব্যবহার করতে পারবো। বাহ টুনি, তুই তো অনেক ভালো একটা খবর দিয়েছিস। তাহলে টোনা, তুই আর কবুতর মিলে আজকের মধ্যে ওই নদীতে একটা সেতু বানিয়ে ফেল। দেখতো না, শুকনো খড়ি দিয়ে বানানো সেতুটা কত সুন্দর হয়েছে। তুমি ঠিক বলেছো কবুতর দাদা। এখন থেকে আমরা এই সেতু দিয়ে যাতায়াত করব, আর কালুকে টাকা দিতে হবে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে কালু এসে সেই শুকনো খড়ির সেতু দেখে রেগে যায়। এ কি, এখানে এই সেতু এলো কি করে? এখন তো আর কেউ আমার নৌকোতে উঠবে না, আর আমি বেশি বেশি টাকাও ইনকাম করতে পারবো না। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এখন আমি বেশি বেশি করে সবজি ভ্যানে নিয়ে যেতে পারবো, আর বাজারে বেচতে পারবো। হ্যাঁ টোনা, আর আমি দেখতে যাচ্ছি কেমন বানিয়েছো তোমরা সেতুটা। এ কথা বলে তারা দুজনেই সেই সেতুর কাছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় সেতুর ওপরে একটা বড় গাছ পড়ে সেতুটা ভেঙে গেছে। এ কি টোনা, এত বড় সর্বনাশ কে করলো? গতকালই তো সেতুটা বানানো হলো। আমিও তো কিছুই বুঝতে পারছি না। এখন আর ভ্যান নিয়ে বাজারে যাওয়া হবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। এ কথা বলে তারা সেখান থেকে যেতে ধরলে নদীর তীরে এক জলপরীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে চলে যায়। আমাকে একটু সাহায্য করো না, আমি অনেক আঘাত পেয়েছি। ওই কালু এই সেতু ভেঙে ফেলেছে, আর তখন আমি এই সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতু ভেঙে আমার গায়ে পড়ে, আর আমি অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে এই তীরে এসেছি। কি সব বলছো? কালু করেছে এসব? ওকে পরে দেখে নিব। টুনি, তুমি আগে জলপরীকে জড়িবুটি এনে রস করে জলপরীকে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি আনছি। এরপর টুনি কিছু জড়িবুটি এনে তার রস করে জলপরীকে খাইয়ে দিলে সাথে সাথে জলপরী সুস্থ হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য, আর এর বদলে আমি খুশি হয়ে তোমাদের সেতুটা একদম নতুন করে মজবুত করে দিচ্ছি। এরপর জলপরী তার জাদু দিয়ে ভাঙা সেতুটা একদম নতুন আর সুন্দর করে দেয়, আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। টুনি, এখন তো সেতুটা একদম ভালো হয়ে গেছে। আমি ভ্যান নিয়ে বাজারে যাই, আর তুমি বন প্রধানের কাছে গিয়ে কালুর কথা বলে দাও। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি সাবধানে যেও। বন প্রধান, একটু বাইরে আসুন, আপনার সাথে একটু জরুরি কথা বলার আছে। কি হয়েছে টুনি? কিছু লাগবে নাকি? না বন প্রধান, আমরা যে সেতুটা বানিয়েছিলাম ওটা কালু ভেঙে ফেলেছে। কি বলছিস কি? ওই কালু কিভাবে সেতু ভাঙলো? আর তুই কিভাবে জানলি বলতো আমাকে? এরপর টুনি বন প্রধানকে সব কথা খুলে বলে, আর এসব শুনে বন প্রধান অনেক রেগে যায়। বন প্রধান, আপনি এর বিচার করুন। বিচার তো এবার আমি করবই করব। চল কালুদের বাড়িতে চল। জানো কাকুলি, আমি ওই সেতুটা ভেঙে দিয়েছি। ওরা এখন আবার আমার নৌকাতে উঠে নদী পার হবে। বেশ হয়েছে, তুমি অনেক ভালো কাজ করেছো কালু। এখন আমাদের ধনী হওয়া আর কেউ ঠেকাতে পারবে না। এ কথা বলে কালু কাকুলি হাসতে থাকে, আর তখনই সেখানে বন প্রধান আর টুনি চলে আসে। তোদের সব কুকর্মের কথা আমি জেনে গেছি। তোরে এই বনে থেকেই এই বনের উন্নতি সহ্য করতে পারিস না। আমি তোদের শাস্তি দিব, কারণ তোরা বড় অন্যায় করেছিস। মানে বন প্রধান, আপনি এখানে? আমাদের ক্ষমা করে দিন বন প্রধান, আমাদের ভুল হয়েছে। না, তোদের আমি ক্ষমা করব না। তোরা এই বন ছেড়ে চলে যা, আমি তোদের এই বনে থাকতে দিব না। আমাদের দয়া করে তাড়িয়ে দিবেন না, আমরা আর কখনো এমন কাজ করব না। তোমরা আর কথা বাড়িও না, তোমরা শুরু থেকে আমাদের সাথে অনেক অন্যায় করেছো। তাই বলছি কি, ভালোই ভালো চলে যাও এই বন থেকে, না হলে আমরা সবাই তোমাদের মেরে মেরে বন থেকে তাড়িয়ে দিব। না না, এমন কাজ করিস না টুনি, আমরা চলে যাচ্ছি এই বন থেকে। দেখলে তো বন্ধুরা,
সুযোগের দাপটে কেউ অন্যায় করলে একদিন সত্যই তার বিচার করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুনি দেখো, জালে অনেক মাছ পড়েছে। চলো এগুলো মাছ নিয়ে বাসায় চলে যাই। হ্যাঁ টোনা, চলো। কি ওখানে কি জানি দেখা যাচ্ছে? টোনা দেখো তো, ওই ঝোপঝাড়ে কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ টুনি, চলো গিয়ে দেখি। ওমা, এত সুন্দর আয়না! কিন্তু এই আয়না এখানে কি করছে? যাই হোক টুনি, এই আয়না দেখতে বেশ সুন্দর। চলো আমরা আয়নাটা নিয়ে বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে টোনা, চলো। এরপর টনি আর টোনা আয়না নিয়ে তাদের বাসায় চলে যায়। আর হঠাৎ আয়নার ভেতর থেকে প্রজাপতি রানী কথা বলতে থাকে। টনি, টনি, আমার কথা শুনতে পাচ্ছো? কিভাবে আমাকে ডাকছে? এই যে টনি, আমি আয়নার ভেতর থেকে কথা বলছি। কি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এক প্রজাপতি রানী। টোনা, এখানে এসো, দেখে যাও। এরপর টোনা টুনি কাছে চলে আসে। ও মা, এটা তো প্রজাপতি রানী, কিন্তু তুমি এই আয়নার ভিতরে কি করছো? আমি হচ্ছে পাতালপুরের প্রজাপতি রানী। আমি আমার রাজ্যে ছিলাম, একদিন হঠাৎ করে জাদুকর আমার রাজ্যে চলে আসে। অবশেষে এত কষ্টের পর আমি এই পাতালপুরে আসতে পারলাম। এই পুরো পাতালপুর এখন থেকে আমার হবে। একে জাদুকর, তুই আমার পাতালপুরে কিভাবে আসলি? আমার এই পাতালপুরে প্রবেশ করার মন্ত্র তো কেউ জানে না, আর তুই কি বললি আমার পাতালপুরে তোর হবে? সেটা আমি কখনোই হতে দিব না। তুই আমার কিছুই করতে পারবি না প্রজাপতি রানী। এরপর আমি জাদুকরের আগে জাদুকর জাদু করে আমাকে আয়নায় বন্দি করে আর নদীর পাশে সেই ঝোপঝাড়ে ফেলে দেয়। তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে। তুমি কি আর কোনোদিন মুক্ত হতে পারবে না? জাদুকরকে যদি ধ্বংস করতে পারে তাহলে আমি মুক্ত হতে পারবো। ওই জাদুকরের সাথে লড়াই করতে পারবে শুধু তোমাদের মতো পাখিরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তোমাকে মুক্ত করব, কিন্তু আমরা সেই পাতালপুরে কিভাবে প্রবেশ করব? তোমরা এই মন্ত্র বললে দরজা খুলে যাবে। দরজা খোলার সাথে সাথে এক প্রজাপতিকে দেখতে পাবে। সেই তোমাকে বলে দিবে কিভাবে জাদুকরের সাথে লড়াই করতে পারবে। আমি যতক্ষণ এই আয়নায় থাকবো ততক্ষণ আমি আমার শক্তি কাজে লাগাতে পারবো না, তাই আমি তোমাদের আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি রওনা দিব সেই পাতালপুরে যাওয়ার জন্য। এরপর টনি আর টোনা পাতালপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আর যেতে যেতে তারা সেখানে চলে আসে আর টনি মন্ত্র পড়া শুরু করে দেয়। ইচিং বিচিং চিচিং ছা, পাতালপুরের দরজা খুলে যা। এরপর টনি মন্ত্র বলার সাথে সাথে পাতালপুরের দরজা খুলে যায় আর টুনি ও টোনা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এক প্রজাপতির সাথে দেখা হয়। একে টুনি পাখি, তোমরা পাতালপুরে প্রবেশ করার মন্ত্র কিভাবে জানলে? আর তোমরা পাতালপুরেই বা এসেছো কেন? এরপর টনি আর টোনা প্রজাপতিকে সব খুলে বলে। তোমরা প্রজাপতি রানীকে বাঁচাতে এসেছো? তোমাদের জীবন ঝুঁকি নিয়ে অন্যকে মুক্ত করার জন্য এসেছো? তোমাদের সাহসের তুলনা হয় না। এই নাও জাদুর হলুদ পাথর। এই পাথরের সাহায্যে জাদুকরকে ধ্বংস করতে পারবে। তোমরা তোমাদের সাহস নিয়ে এগিয়ে যাও। এরপর টনি আর টোনা জাদুর হলুদ পাথর নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর তারা যেতে যেতে জাদুকরের কাছে চলে আসে। কি পাতালপুরে এই ছোট্ট পাখিরা কিভাবে প্রবেশ করলো? তোদের সাহস তো কম নয়। তোরা পাতালপুরে এসেছিস, তোরা কোন মতলবে এসেছিস বলতো? আমরা তো এসেছি তোকে ধ্বংস করার জন্য আর প্রজাপতি রানীকে মুক্ত করার জন্য। তোরা সাধারণ পাখি হয়ে কিনা আমাকে করবি ধ্বংস? আমি তো তোদের নিমিষের মধ্যেই পুরো ছাই করে দিব। তা তুই কখনোই পারবি না জাদুকর। এই বলে টনি জাদুর হলুদ পাথর জাদুকরের দিকে দিক করে আর হলুদ পাথরের আলো সরাসরি জাদুকরের শরীরে লাগায়। জাদুকর সাথে সাথে ধ্বংস হয়ে যায় আর প্রজাপতি রানীও মুক্ত হয়ে যায়। ধন্যবাদ টনি আর টোনা, তোমরা আমাকে মুক্ত করেছো। আমি আবারও পাতালপুর নিজের করে পেয়েছি। তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবুও আমি তোমাদের উপহার দিতে চাই। এই নাও টনি, এগুলো হচ্ছে কলা গাছের বীজ। এগুলো যেমন তেমন বীজ নয়, এগুলো জাদুর বীজ। এগুলো তোমাদের অভাব দূর করে দিবে। ধন্যবাদ প্রজাপতি রানী, অনেক ধন্যবাদ।
এরপর টুনি আর টোনা কলা গাছের বীজ নিয়ে তাদের বাসায় চলে যায় আর তারা কলা গাছের চারা রোপণ করে। আচ্ছা টুনি, কলা গাছ আমাদের কিভাবে অভাব দূর করবে? কলা গাছ বড় হলে বোঝা যাবে গো। এখন ভালোভাবে এই চারাগুলোর যত্ন নিতে হবে। এরপর টুনি আর টোনা কলা গাছের অনেক যত্ন নিতে থাকে আর এভাবেই সেই দিন চলে যায়। পরের দিন টুনি আর টোনা কলা গাছের কাছে চলে আসে আর তারা কলা গাছ দেখে অবাক হয়ে যায়। এ কি, কলা গাছে এসব কি ঝলমল করছে? দেখে তো মনে হচ্ছে মণি। হ্যাঁ গো টোনা, এসব তো সত্যি মনি। এখন তো আমরা এসব বিক্রি করে আমাদের অভাব দূর করতে পারবো। একদম ঠিক বলেছো টুনি, যাই দুটো মণি বাজারে বিক্রি করে আসি। এরপর টোনা কলা গাছ থেকে দুটো মণি নিয়ে বাজারে বিক্রি করে আসে। এভাবেই টোনা আর টুনি প্রতিদিন দুটো করে মণি ছিঁড়ে বাজারে বিক্রি করে আর মণির সাহায্যে তারা অনেক বড়লোক হয়ে যায়। দেখো টোনা, এখন আমাদের কোনো কিছুরই অভাব নেই। আমাদের কাছে এখন সবকিছু আছে। এখন থেকে আমরা মনি ছিড়বো আর বনে সব গরিব দুঃখীদের সাহায্য করব। আচ্ছা ঠিক আছে টুনি, তুমি যা চাও তাই হবে। এরপর টুনি আর টোনা বনের গরিব দুঃখীদের অর্থ খাবার দিয়ে সাহায্য করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টুনিরা তো সবাইকে সাহায্য করছে, আমিও গিয়ে একটু সাহায্য চেয়ে দেখি দেয় কিনা। এরপর শিয়াল টুনির বাসায় আসে আর কলা গাছ দেখতে পায়। এ আমি কি দেখছি, কলা বাগানে মণি? তার মানে টুনিরা মণি দিয়ে এত বড়লোক হয়েছে। আমি যদি এসব মণি নিয়ে নেই তাহলে তো আমার আর কোনো কিছুর অভাব থাকবে না, কারো কাছে সাহায্য চাইতেও হবে না। এই বলে শিয়াল সবগুলো মণি ছিঁড়ে ফেলে আর সাথে সাথে সবগুলো মণি ছাই হয়ে যায়। এ কি, সবগুলো মণি ছাই হয়ে গেল কেন? আমি বুঝি বেশি লোভ করে ফেলেছি। এ কি, আমার শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? কে আছো? আমাকে বাঁচাও টুনি, আমাকে বাঁচা। এরপর টুনি আর টোনা শিয়ালের চিৎকার শুনে কলা গাছের কাছে চলে আসে। টুনি, তোরা এসেছিস? তোরা আমাকে বাঁচা। আমি লোভ করে তোদের কলা বাগানের মণি চুরি করেছিলাম, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চুরি করা মহাপাপ। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর টুনি কলা গাছ থেকে মণি ছিঁড়ে শিয়ালের শরীরে লাগিয়ে দেয় আর শিয়ালের শরীর ফিরে আসে আর শিয়াল সেখান থেকে চলে যায় আর টুনিরা সুখেই জীবনযাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কত ভয়ানক হতে পারে। তাই আমাদের কারো জিনিস দেখে লোভে পড়া উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।